নমস্কার প্রত্যেককে, দীপায়ন স্পিক্সে আপনাদের স্বাগত। আমি দীপায়ন আবারও একটি অত্যাশ্চর্য চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে এক মহামূল্যবান হীরের কথা বলবো। এমনই হীরে যাকে কেন্দ্র করে আজও আন্তর্জাতিক রাজনীতি আলোড়িত হয়। এমনই হীরে যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এক অভিশাপের কাহিনী, এবং এমনই হীরে যার জন্য সাম্রাজ্যবাদী লুঠেরারা তাদের উপনিবেশে ছলচাতুরির আশ্রয় নিয়ে হলেও সেই হীরেটি হস্তগত করতে চেয়েছে এবং হস্তগত করেওছে। আমি কোহিনূরের কথা এবং কোহিনূরের গাথা, কোহিনূরের কাহিনী আজকে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। মোটামুটি আমাদের হাজার হাজার বছর পিছিয়ে যেতে হবে, অর্থাৎ সেই মহাভারতের সময় মহামতি শ্রীকৃষ্ণ, যিনি ঈশ্বর, যিনি অবতার, সেই শ্রীকৃষ্ণের কাছে একটি মণি ছিল। এই মণি পুরাণে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেখানে এই মণিগুলো আসলে সেটা অশ্বত্থামার মাথার মণিও হতে পারে, কিংবা শ্রীকৃষ্ণের যে মণির কথা বলছি, মণি প্রকৃত অর্থে একটি মূল্যবান রত্ন। শ্রীকৃষ্ণের কাছে এমনই একটি মহামূল্যবান রত্ন ছিল, তার নাম সমন্তক মণি। এই সমন্তক মণির কাহিনী ভাগবত পুরাণে 10ম স্কন্ধে বর্ণিত আছে। আমি আজকে সমন্তক মণি নিয়ে খুব বেশি কোনো কথা বলবো না। সমন্তক মণিকে কেন্দ্র করেও আমার ইচ্ছে আছে আলাদা একটা ব্লগ ভবিষ্যতে আপনাদের সামনে উপস্থাপিত করার। শুধু এটুকু বলছি যে মনে করা হয়ে থাকে এই সমন্তক মণি পরবর্তীকালের কোহিনূর। সমন্তক মণি প্রথমে পেয়েছিলেন সত্রাজিৎ সূর্যদেবের কাছ থেকে, তারপর সত্রাজিতের কাছ থেকে হাত বদল হয়ে হয়ে অবশেষে তা ঈশ্বর শ্রীকৃষ্ণের হাতে আসে। তো সেই কয়েক হাজার বছরের ইতিহাস আমি ইতিহাসই বলবো, কারণ মার্ক্সবাদী মানুষজন যতই আমাদের পুরাণ সাহিত্যকে গল্পগাছা কাল্পনিক বলে বর্ণনা করুক না কেন, পরবর্তী সময় দেখা গেছে যে সেই পুরাণে যা বর্ণিত হয়েছে তা মর্মে মর্মে সত্য। যাই হোক, এবার আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। তো সেই সমন্তক মণি শ্রীকৃষ্ণের দেহাবসানের পর হারিয়ে যায়। সমন্তক মণির আর কোনো বর্ণনা কোনো হিন্দু শাস্ত্রে পাওয়া যায় না। তারপর বহু বছর পেরিয়ে গেছে, কয়েক হাজার বছর পেরিয়ে গেছে। 2000 খ্রিস্টপূর্ব থেকে একেবারে 3000 বছর পেরিয়ে আমরা চলে আসি 1306 খ্রিস্টাব্দে। এমন একটা সময় যখন ভারতবর্ষের বুকে ইসলামী শাসন ক্রমশ নিজের প্রাধান্য অর্জন করছে, কিন্তু ভারতের কিছু কিছু জায়গায় তখনও স্বাধীন হিন্দু শাসকরা রাজত্ব করছেন। ঠিক এমনই একটি হিন্দু সাম্রাজ্য ছিল কাকতীয় সাম্রাজ্য। কাকতীয় সাম্রাজ্য যা দক্ষিণ ভারতে অবস্থান করছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের। সেই অন্ধ্রপ্রদেশের কাকতীয় সাম্রাজ্যে গুন্তুর জেলার গোলকুন্ডা অঞ্চল সমগ্র পৃথিবীর কাছে হীরের খনি এবং হীরে উত্তোলনের জন্য বিখ্যাত ছিল, এবং গোলকুন্ডা শ্রমিকরা খনি থেকে শুধুমাত্র হীরে নয়, অন্যান্য নানা মূল্যবান রত্ন খনি থেকে চয়ন করে আনতেন, এবং সেই রত্ন হাজার হাজার টাকায়, সেই সময়ের মূল্যে সেই হাজার হাজার টাকায় 1306 খ্রিস্টাব্দের সেই সময় তা রপ্তানি, এবং ভারতের রপ্তানি ব্যবসার অন্যতম কেন্দ্র ছিল এই গোলকুন্ডা অঞ্চল। তো এমনই একটা দিনে গোলকুন্ডা অঞ্চলের শ্রমিকেরা হীরের খনিতে খনন করতে করতে একটি মহামূল্যবান তো বটেই, তারা দেখেই সেটা অনুধাবন করতে পেরেছিল, কিন্তু একটি বৃহৎ আকৃতি, অতি বৃহৎ আকৃতি একটি হীরক খণ্ড সেই খনি থেকে পেল। আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে গোলকুন্ডার কথা এবং কোহিনূর রত্নের অর্থাৎ হীরের ইতিহাসের কথা এই অঞ্চল থেকে শুরু হচ্ছে, কিন্তু এর আগে কি ছিল? অর্থাৎ সেই শ্রীকৃষ্ণের সমন্তক মণি কোনোভাবে হাত বদল হয়ে গোলকুন্ডায় আসতে পারে, কারণ এই যে মিসিং লিঙ্ক, এই মিসিং লিঙ্ক কিন্তু আজও সমাধান হয়নি। কারণ গোলকুন্ডায় কোহিনূর বা সমন্তক মণি যাই বলি, তার সূচনা হতে পারে না গোলকুন্ডার খনিতে পাওয়া গেছিল। তার আগের ইতিহাসটা তার কী ছিল, সেই ইতিহাসের সন্ধান আমরা অবশ্যই পরবর্তী সময় করব। তো যাই হোক, সেই গোলকুন্ডার খনি থেকে 1306 খ্রিস্টাব্দে শ্রমিকেরা 793 ক্যারেটের, আবারও বলছি 793 ক্যারেটের
মূল কোহিনূর হিরে চয়ন করে আনলো এবং কাকদীয় সম্রাটকে তারা উপহার স্বরূপ প্রদান করলো। কাকদীয় সম্রাট সেই সময় হিন্দু সম্রাট ছিলেন, তার হিন্দু ধর্মের প্রতি অত্যন্ত আস্থা ছিল। তো কাকদীয় সম্রাট সেটি নিজের কাছে না রেখে তার উপাস্য দেবীর ভদ্রকালীর মন্দিরে, তার উপাস্য দেবী ছিলেন ভদ্রকালী, তো সেই ভদ্রকালীর একটি সুবিশাল মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই মন্দিরে ভদ্রকালী দেবীর বাঁ চোখে তিনি সেই কোহিনূর হিরে স্থাপন করলেন। বলাই বাহুল্য সেই সময় তার নাম কোহিনূর ছিল না। যাই হোক, সেই মূল কোহিনূর হিরে ভদ্রকালী দেবীর বাঁ চোখে স্থান লাভ করলো। কিন্তু কোহিনূরের সঙ্গে জড়িয়ে আছে পরতে পরতে এক অভিশাপ। কোহিনূর যারা আয়ত্ত করেছে তাদের অনতি বিলম্বেই সর্বনাশ নেমে এসেছে, তাদের পতন ত্বরান্বিত হয়েছে। যে উত্থানের আবহ থেকে তারা কোহিনূর হস্তগত করেছেন, সেই উত্থান থেকে তারা একেবারে উল্কাসম গতিতেই পতনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন। কেন বলছি? তাহলে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলোই আপনাদের শোনাই। কাকদীয় সম্রাট যখন সেই কোহিনূর হস্তগত করলেন, তার কিছুদিন বাদেই দিল্লির সুলতান কুখ্যাত আলাউদ্দিন খিলজি, যিনি পরস্ত্রী হরণের জন্য কুখ্যাত ছিলেন, সেই পদ্মাবতীর কথা আমরা প্রত্যেকেই জানি। তো সেই আলাউদ্দিন খিলজি তার বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরকে নির্দেশ দিলেন যে হিন্দু বা কাফেরদের সাম্রাজ্য আক্রমণ করো, এবং অনিবার্যভাবেই যা হয়, দিল্লির হাতে প্রচুর সৈন্যবাহিনী ছিল এবং মালিক কাফুর কাকদীয় সাম্রাজ্য আক্রমণ করলেন এবং কাকদীয় সম্রাট পরাস্ত হলেন। ইসলামী সন্ত্রাসবাদের খড়গ নেমে এলো তাদের ওপর। সমস্ত সম্পদ লুট করা হলো, কোহিনূর সহ। এবং এই কোহিনূর হিরেকে মালিক কাফুর পৌঁছে দিলেন আলাউদ্দিন খিলজির কাছে। সুতরাং এই প্রথম আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে কোহিনূরের হাত বদল, একজন হিন্দু সম্রাটের কাছ থেকে একজন মুসলমান নৃপতির কাছে কোহিনূরের হাত বদল। আলাউদ্দিন খিলজি তার যে স্টোন কাটার ছিলেন খাজা হাজি, সেই খাজা হাজিকে এই রত্ন পরীক্ষা করতে বললেন এবং খাজা হাজি জহুরির চোখ, তিনি সহজেই এই রত্নটিকে দেখেই একেবারে অত্যাশ্চর্য হয়ে গেলেন এবং সবিস্ময়ে বললেন যে এটি মহামূল্যবান রত্ন, এই রত্নকে কখনো হাতছাড়া করবেন। কিন্তু ইতিহাসের স্তর পরম্পরা, কালের রথচক্র কারোর জন্য অপেক্ষা করে থাকে না। আলাউদ্দিন খিলজি পরবর্তী সময় আমরা জানি যে মালিক কাফুরের হাতে নৃশংসভাবে নিহত হন এবং মালিক কাফুর সেই কোহিনূর হস্তগত করার পর মালিক কাফুরও নিহত হন। সুতরাং কোহিনূর হীরের এই অভিশপ্ত কাহিনী স্তর পরম্পরায় চলতে থাকে। খিলজি সাম্রাজ্যের পতন ঘটে, খিলজির পর তুগলক সাম্রাজ্যের উত্থান ঘটে, তুগলকদের পতন ঘটে, তুগলকদের পর লোদি, লোদির পর মুঘল সাম্রাজ্যের উদ্ভব হয় এবং বাবরের কাছে অবশেষে সেই কোহিনূর হিরে পৌঁছায়। সেই সময় অবশ্য এটিকে বাবরি হিরেই বলা হতো, কারণ বাবর যা কিছুই নির্মাণ করতেন, ঠিক যেভাবে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের রাম মন্দিরকে ধ্বংস করে তিনি যখন মসজিদ নির্মাণ করেন মীর বাকির তত্ত্বাবধানে, সেই মসজিদের নামকরণ করেন বাবরি মসজিদ, ঠিক সেভাবে এই মহামূল্যবান হিরেটিকে তিনি নামকরণ করেছিলেন বাবরি হিরে। এরপর কালের গতিতে বাবরের মৃত্যু হয়, হুমায়ুন সিংহাসনে বসে এবং শের শাহের কাহিনী আমরা প্রত্যেকেই জানি। 1544 খ্রিস্টাব্দে শের শাহের আক্রমণে পরাস্ত হয়ে হুমায়ুন পারস্যে পালিয়ে যান। কোহিনূর অবশ্যই তিনি নিয়ে যান, বলাই বাহুল্য, এবং ইরানে সেই সময় তিনি আশ্রয় গ্রহণ করেন। ইরানে দীর্ঘকাল সম্রাট তাহমাস্পের আশ্রয় লাভ করে হুমায়ুন কিন্তু আবারও প্রত্যাবর্তন করেন ভারতে সাম্রাজ্য পুনরুদ্ধার করার জন্য। আমরা সেই ইতিহাসটা জানি যে শের শাহের মৃত্যুর পর সেখানে ইসলাম শাহের শাসন যখন শুরু হয়, সেই সময় হুমায়ুন সিংহাসন পুনরুদ্ধার করেছিলেন। তো হুমায়ুন ইরান থেকে যখন ভারতে প্রত্যাবর্তন করছেন, তখন এই আশ্রয় দানের কৃতজ্ঞতা স্বরূপ তিনি ইরানি শাসক তাহমাস্পকে এই কোহিনূর হিরেটি দিয়ে যান। কিন্তু বিধি বাম, কারণ কোহিনূরের অভিশপ্ত ইতিহাস প্রবাহমানতার ভিত্তিতে অগ্রসর হচ্ছে, আগেই বলেছি। তো এই হিরেটি হস্তগত করার পরে যেভাবে হুমায়ুনের বিপর্যয় নেমে এসেছিল, এই হিরেটি হাতছাড়া করার পর হুমায়ুনের সৌভাগ্যের সূচনা হয়, কিন্তু তাহমাস্পের অবনতির সূচনা ঘটে।
1547 যখন অটোমান সাম্রাজ্য ক্রমশ প্রাধান্য বিস্তার করছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ইসলামের প্রধান দুটো গোষ্ঠী আছে, শিয়া এবং সুন্নি। ইরান বরাবরই শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের দ্বারা অধ্যুষিত, কিন্তু অটোমান সাম্রাজ্য, তুর্কি যে মানুষজন সেখানে অবস্থান করতেন তারা ছিলেন সুন্নি সম্প্রদায়ভুক্ত। সুতরাং তাহমাস্প সঠিকভাবেই আশঙ্কা করলেন যে ওই সুন্নিরা এই শিয়া ইরানকে আক্রমণ করতে চলেছে, এবং ভয় পেয়ে তিনি সেই কোহিনূরকে হায়দ্রাবাদের নিজামের কাছে নিজের দূতের মাধ্যমে প্রেরণ করলেন। সুতরাং দেখা যাচ্ছে যে কোহিনূর ভারত থেকে ইরানে চলে গেছিল, আবার ইরান থেকে ভারতে প্রত্যাবর্তন করল। হায়দ্রাবাদের নিজাম বুরহান নিজাম শাহ সেই তাহমাস্পের দেওয়া মহামূল্যবান কোহিনূর নিজের কাছে রাখলেন। কালের রথচক্র আবারও অগ্রসর হতে থাকলো, এবং 7ই জুলাই 1656 খ্রিস্টাব্দে শাহজাহানের কাছে সেই কোহিনূর হিরে আসলো। শাহজাহান তার নিজস্ব স্টোন কাটার হোর্টেনসিও বর্জিও, নাম শুনেই বুঝতে পারছেন একজন ইউরোপিয়ান মানুষ ছিলেন। সেই সময় ইউরোপিয়ানরা অনেকেই মুঘল দরবারে অবস্থান করতেন। তো সেই হোর্টেনসিও বর্জিওকে এই কোহিনূর হিরেটি দিলেন, এবং দিয়ে বললেন যে তুমি এই হিরেটিকে আরো কাটছাট করে নিখুঁতভাবে আরো সুন্দর মসৃণ করে তোলো। বর্জিও কাজ করতে অগ্রসর হলেন, কিন্তু তিনি কাজ করতে গিয়ে এতটাই কাটছাট করলেন যে সেই 793 ক্যারেটের কোহিনূর নেমে এসে দাঁড়ালো 280 ক্যারেটে, অর্থাৎ অর্ধেকের বেশি কমে গেল কোহিনূর। সুতরাং বর্জিওর এই অবিমিশ্রকারিতা এবং অপদার্থতায় তো শাহজাহান একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন, এবং তিনি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্জিওকে যে যদি তিনি কাজটি সঠিকভাবে করতে পারেন তো তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু উল্টে হিতে বিপরীত হওয়ার ফলে শাহজাহান তাকে পুরস্কার তো দূরের কথা, উল্টে 10,000 টাকা জরিমানা করলেন। এরপর শাহজাহানের জীবনেও পতন ঘনিয়ে এলো, কারণ আমরা জানি যে 1658 খ্রিস্টাব্দে শাহজাহানকে গৃহবন্দী করে তারই তৃতীয় সন্তান অরঙ্গজেব মুঘল সিংহাসনে অবস্থান করে। সুতরাং আবারও সেই অভিশাপের কাহিনী কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে যারা কোহিনূর হস্তগত করছেন তারা কিন্তু বেশি দিন শাসন ক্ষমতায় অধিষ্ঠান করতে পারছেন না, কিংবা যদি অধিষ্ঠানও করে থাকেন তাদের সেই উত্থানের আবহ থেকে তারা দ্রুত নেমে আসছেন পতনের দ্বারপ্রান্তে। এটাও মনে করা হয়ে থাকে যে ঔরঙ্গজেব অত্যন্ত নৃশংস ধর্মান্ধ সন্ত্রাসবাদী একজন শাসক হওয়ার পরেও 50 বছর সিংহাসনে অবস্থান করতে পেরেছিলেন। তার কারণ তিনি ময়ূর সিংহাসনে বসতে রাজি হননি। আমরা প্রত্যেকেই জানি যে শাহজাহান একটি মহামূল্যবান সিংহাসন নির্মাণ করেছিলেন, এবং বলা হয়ে থাকে যে তাজমহলের থেকেও সেই সিংহাসনের দাম নাকি সেই সময় বেশি ছিল। যদিও তাজমহলকে আমরা তেজমহালয় হিসেবেই জানি, কারণ তাজমহল আসলে ছিল একটি হিন্দু মন্দির। যাই হোক, সেই ইতিহাস নিয়ে আবারও একটা ব্লগ করব, অবশ্যই আপনাদের কথা দিলাম। তো আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। সেই মহামূল্যবান ময়ূর সিংহাসন তৈরি করে সেই ময়ূর সিংহাসনের ওপরে কোহিনূরকে স্থাপন করলেন শাহজাহান, এবং আপনারা দেখতেই পেলেন যে স্থাপন করার 2 বছরের মধ্যেই তিনি গৃহবন্দী হলেন। এবং ঔরঙ্গজেব যেহেতু ময়ূর সিংহাসনে আরোহণ করেননি, সেহেতু অত্যন্ত নৃশংসতা চালিয়েও তিনি 50 বছর দিল্লির মসনদে আসীন থাকতে পেরেছিলেন। এরপর কালের রথচক্র আবারও ক্রমশ অগ্রসর হতে থাকল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের যে বজ্রকঠিন বুনট, সেই বুনটটা কিন্তু আলগা হয়ে গেল, এবং ঔরঙ্গজেবের পুত্ররা কেউই শাসক হিসেবে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর দক্ষ ছিলেন, এবং সেই কারণে তার অন্যতম পুত্র মোহাম্মদ শাহ যখন সিংহাসনে বসলেন তখন ইরানের শাসক নাদির শাহ দেখলেন এই সুযোগ, ভারতে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে, সুতরাং ভারত থেকে সম্পদ যদি লুট করতে হয় তাহলে এই সময়ই করতে হবে। নাদির শাহ ভারত আক্রমণ করলেন, এবং আক্রমণ করার পর যথারীতি মোহাম্মদ শাহ পরাস্ত হলেন। নাদির শাহ সমস্ত সম্পদ লুট করলেন, কিন্তু মোহাম্মদ শাহ কোহিনূরকে নিজের পাগড়ির ভেতর লুকিয়ে রেখেছিলেন। তার কারণ কোহিনূর এমনই একটি আকর্ষণীয় রত্ন তথা হিরে
যে যার হাতে এই কোহিনূর থাকবে তিনি কিন্তু কোহিনূরের আকর্ষণ ত্যাগ করতে পারবেন। সুতরাং মোহাম্মদ শাহ সবকিছু দিতে প্রস্তুত ছিলেন কোহিনূরকে বাদ দিয়ে। তিনি পাগড়ির ভেতর কোহিনূর লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তারই একজন নর্তকী নূরবাই, সেই নূরবাই বিশ্বাসঘাতকতা করে নাদির শাহকে সমস্ত ঘটনা জানিয়ে যে পাগড়ির ভেতর কিন্তু কোহিনূর আছে। নাদির শাহ তখন চালাকি করে মোহাম্মদ শাহর কাছে পাগড়ি বিনিময় করতে চান। সেই সময় যারা জয়ী এবং যারা পরাজিত সেই সম্রাটদের মধ্যে পাগড়ি বিনিময় করার প্রচলন ছিল। পাগড়ি বিনিময় হলো এবং মোহাম্মদ শাহ কিছুতেই আর কোহিনূরকে লুকিয়ে রাখতে পারলেন না। যখন তিনি বিনিময় করছেন তখন কোহিনূর মাটিতে পড়ে গেল এবং এই প্রথম সেই ইরানি শাসক নাদির শাহ সেই মহামূল্যবান হীরেকে দেখে তার চোখ ঝলসে গেল। তিনি সবিস্ময়ে বললেন, কোহ ই নূর, অর্থাৎ ফার্সিতে যার অর্থ দাঁড়ায় আলোর পর্বত। নাদির শাহ কোহিনূরকে নিয়ে গেলেন ইরান এবং কোহিনূর হস্তগতার পরে কি আশ্চর্য, কিছুদিনের মধ্যেই নাদির শাহ নৃশংসভাবে চক্রান্তের দ্বারা নিহত হলেন। এরপর তাঁরই বিশ্বস্ত আহমেদ শাহ দুরানি সেই কোহিনূর নিয়ে আফগানিস্তানে গমন করলেন এবং সেখানে দুরানি সাম্রাজ্যের পত্তন করলেন। কালক্রমে 1803 খ্রিস্টাব্দে শাহ সুজা দুরানি, অর্থাৎ বুঝতেই পারছেন আহমেদ শাহ দুরানির বংশধর, সেই শাহ সুজা দুরানির কাছে কোহিনূর এসে পৌঁছল। কিন্তু কোহিনূর হস্তগত করার সঙ্গে সঙ্গে শাহ সুজা দুরানি দেখলেন যে তার চারপাশে চক্রান্তের জাল বিস্তৃত হয়েছে এবং তাকে সাম্রাজ্য রক্ষা করতে গেলে পার্শ্ববর্তী পাঞ্জাবের মহারাজ রঞ্জিত সিং এর সাহায্য নিতে হবে। সেই সময় তিনি তার স্ত্রী ওয়াফা বেগম এবং ভাই জামান শাহকে রঞ্জিত সিং এর কাছে প্রেরণ করলেন এবং ওয়াফা বেগম সবিস্তারে রঞ্জিত সিংকে এই বিষয়গুলি জানালেন এবং চুক্তি হলো যে যদি রঞ্জিত সিং তার সেনাবাহিনীর দ্বারা শাহ সুজা দুরানির সাম্রাজ্যকে রক্ষা করতে পারেন তাহলে বিনিময়ে এই কোহিনূর হিরে রঞ্জিত সিংকে দেয়া হবে শাহ সুজা দুরানির পক্ষ থেকে। রঞ্জিত সিং একজন শিখ যোদ্ধা, অসমসাহসী যোদ্ধা। সেই বিখ্যাত রঞ্জিত সিং নিজের শর্ত কিন্তু পূরণ করলেন। তিনি সৈন্যবাহিনী দিয়ে সেখানে আফগানিস্তানের সমস্ত চক্রান্তকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলেন এবং শাহ সুজা দুরানির সিংহাসন নিষ্কণ্টক করলেন। কিন্তু ওয়াফা বেগম এবং শাহ সুজা দুরানি চুক্তি ভঙ্গ করতে প্রয়াসী হল। তারা কোহিনূর রঞ্জিত সিং এর কাছে হস্তগত করতে কিন্তু টালবাহানা শুরু করলেন। বাধ্য হয়ে রঞ্জিত সিং ওয়াফা বেগমকে পাঞ্জাবে গৃহবন্দী করলেন এবং তারপর উপায়ন্তর না দেখে 1813-তে শাহ সুজা দুরানি ওয়াফা বেগমের মারফত সেই কোহিনূর মহারাজা রঞ্জিত সিং এর হাতে তুলে দেন। সুতরাং এবার পাঞ্জাবে কোহিনূর অবস্থান করতে থাকে। রঞ্জিত সিং প্রথমে নিজের হাতে আর্মব্যান্ড হিসেবে সেই আর্মব্যান্ডের ওপরে কোহিনূর স্থাপন করে সবসময় পড়তেন। যেখানেই তিনি যেতেন সেখানেই এই আর্মব্যান্ডটা তিনি পড়তেন। পরবর্তী সময়ে নিরাপত্তার খাতিরে তিনি অকেশনালি এই কোহিনূর কিন্তু পড়তেন, সবসময় পড়তেন না এবং অন্য সময় একটি মহামূল্যবান বাক্সে সেই কোহিনূর সংরক্ষিত থাকে। এবং মৃত্যুর পূর্বে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে জগন্নাথ মন্দিরে তিনি এই কোহিনূর দান করে যাবেন। কিন্তু তার মৃত্যু যখন হলো, অর্থাৎ তিনি যখন ইহলোক ত্যাগ করলেন 1839 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর পর কিন্তু তার ইচ্ছে পূরণ করা হলো না। জগন্নাথ মন্দিরে কোহিনূরকে দান করা হলো না। কোহিনূর শিখ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হিসেবেই থেকে গেল। তার ফলে কি দাঁড়াবে শুনবেন, ভীষণ রকম বিস্ময়কর এবং লোমহর্ষক। রঞ্জিত সিং এর পরে যারা যারা শাসক হিসেবে অবতীর্ণ হলেন, অর্থাৎ খড়ক সিং, নাহনিয়াল সিং এবং শের সিং। খড়ক সিং নিহত হলেন বিষ প্রয়োগে, নাহনিয়াল সিং প্রচুর পরিমাণ দেনার ফলে মানসিক নির্যাতনের শিকার হয়ে কার্যত আত্মহত্যা করলেন এবং শের সিংকেও গুপ্ত হত্যা করা হলো। সুতরাং কোহিনূর যার কাছে থাকবে তার যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই বিষয়টি কিন্তু আরও একবার উঠে আসলো। এইখানে একটা কথা বলে রাখি যে এই যে 1830 থেকে 1839 অর্থাৎ রঞ্জিত সিং এর এই যে সময়কালে, সেই সময় একবার ব্রিটিশ রাজ কর্মচারী ডব্লিউ.জি. অসবোর্ন কোহিনূর হিরেটি দেখতে চান। 1830, বুঝতেই পারছেন তখন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য একেবারে মধ্য গগন।
সুতরাং ব্রিটিশ সাম্রাজ্যবাদী লুঠেরাদের যে স্বভাবটা ছিল, সে স্বভাবটা ক্রমশ প্রকাশিত হলো। কোহিনূরের কথা সমগ্র পৃথিবীতে তখন পরিব্যাপ্ত হয়ে গেছে। সুতরাং ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ঠিক করলেন তলে তলে যে কোহিনূরকে হস্তগত করতে হবে। সুতরাং প্রথমে তারা রঞ্জিত সিং এর কাছে অনুরোধ করলেন যে কোহিনূরকে আমরা একবার মাত্র দেখতে চাই। রঞ্জিত সিং তখন বুঝলেন যে এটা যদি তিনি না দেখান তাহলে ব্রিটিশদের সঙ্গে কিন্তু একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা হবে। তিনি সেই যুদ্ধকে কিছুটা এড়িয়ে যাওয়ার কারণেই হোক কিংবা একটি কূটনীতির কারণেই হোক, যে প্রথমে যুদ্ধের কারণটাকে সৃষ্টি করা যাবে না, এই কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তিনি কিন্তু ডব্লিউ.জি. ওসবোর্নকে কোহিনূরটি দেখান। ওসবোর্নের চোখ ঝলসে যায় এবং কোহিনূরকে যে ব্রিটিশরা হস্তগত করবে সেটা এই সময় থেকেই কিন্তু নিশ্চিত হয়ে গেল। আবারও আমি একটু এগিয়ে যাই। 39-এর পরে আমি বললাম যে 3জন শাসক শিখ সাম্রাজ্যের সিংহাসনে অবতীর্ণ হয়েছিল এবং 3জনেরই অপঘাতে মৃত্যু। শের সিং এর মৃত্যুর পরে উপায়ান্তর না দেখে 7 বছরের নাবালক দলীপ সিং, তিনিই ছিলেন একমাত্র পুত্র সন্তান যিনি সিংহাসনে অবস্থান করতে পারেন। তো সেই 7 বছরের দলীপ সিং এবার শিখ সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করলেন। যেহেতু তিনি নাবালক, তাই তত্ত্বাবধানে থাকলেন তার মা জিন্দ কৌর। 11ই ডিসেম্বর 1845-এ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শিখ সাম্রাজ্য আক্রমণ করলো, কারণ তারা দেখলেন যে এটা তাদের সুবর্ণ সুযোগ। একজন মহিলার তত্ত্বাবধানে সেখানে সাম্রাজ্য অবস্থান করছে এবং সেখানে একজন নাবালক সিংহাসনে বসে আছে। সুতরাং এই কারণেই এই দুর্বল শিখ সাম্রাজ্যকে আক্রমণ করলো ব্রিটিশরা। ব্রিটিশরা জয়ী হলো। জিন্দ কৌরকে চুনার দুর্গে একেবারে বন্দি করে রাখা হলো এবং দলীপ সিংকে বলপূর্বক একটি চুক্তিতে স্বাক্ষর করানো হলো। সেই চুক্তি ইতিহাসে কুখ্যাত হয়ে আছে লাহোর চুক্তি হিসেবে। সেই লাহোর চুক্তির নানা রকম শর্ত ছিল, অর্থাৎ সেই শিখ সাম্রাজ্য কখনোই আর স্বাধীন থাকতে পারবে না, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনস্থ হবে, এরকম নানা রকম অবমাননাকর শর্ত ছিল। অর্থাৎ শিখ সাম্রাজ্যের স্বাধীনতার সূর্য সেদিন থেকেই অস্তগামী। এবং লাহোর চুক্তির অন্যতম একটি শর্ত ছিল যে এই কোহিনূর হীরেকে দলীপ সিং ব্রিটিশদের হাতে তুলে দেবেন। সুতরাং এভাবেই ব্রিটিশরা তাতে সাম্রাজ্যবাদী লালসা চরিতার্থ করল। 7 ডিসেম্বর 1849-এ বিরাট আড়ম্বর করে এই লুঠের সামগ্রী কোহিনূরকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা গ্রহণ করল মহাসমারোহে, যেন এটা তাদের জন্মগত অধিকার। সুতরাং সাম্রাজ্যবাদীদের এই পাপ দেশের মানুষের কাছে সেই সময় থেকে স্পষ্ট হতে শুরু করল। 2 ফেব্রুয়ারি 1850 লাহোর দুর্গ থেকে কোহিনূরকে নিয়ে আসা হলো মুম্বাইয়ের বন্দরে। এরপর 6 ফেব্রুয়ারি 1850-এ ক্যাপ্টেন লকইয়ার্ড HMS মারিয়াতে কোহিনূরকে বাক্সবন্দি করে ইংল্যান্ড গমন শুরু করলেন। এই সময় থেকেই বলা যেতে পারে যে কোহিনূর আর কখনো ভারতে ফিরে আসে। তিনি কোহিনূরকে নিয়ে গমন করলেন, কিন্তু পথিমধ্যে দেখা গেল সেই জলপথে তার যে সহকারী নাবিকেরা ছিল তারা প্রত্যেকে কলেরা আক্রান্ত হল। 2জন মারা গেল, অধিকাংশ জন অসুস্থ হয়ে পড়ল এবং প্রবল ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হল। কোহিনূরের ফলেই কিনা সেই সন্দেহ আমাদের থেকেই যায়। সন্দেহ আরো গাঢ় হবে আমি যখন কাহিনী আরো অগ্রসর করব। সুতরাং এই প্রবল ঝড়ঝঞ্ঝা এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও জুলাই মাসে ইংল্যান্ডের পোর্টসমাউথ সেই HMS মারিয়া নোঙর ফেলল। অর্থাৎ আমাদের ঐতিহ্যের কোহিনূর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে পদার্পণ করল। এবং এই দিনে ইংল্যান্ডে কি হলো সেটা শোনেন, তাহলে এই অভিশাপের কাহিনী আপনাদের মনে কিন্তু দৃঢ়বদ্ধ হয়ে উঠবে। এই দিনটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী রবার্ট পিল, অর্থাৎ 2 জুলাই 1850 যখন কোহিনূর এসে পৌঁছল ইংল্যান্ড, এই দিনটিতে সেই প্রধানমন্ত্রী রবার্ট পিল তিনি ঘোড়ায় চড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গমন করছিলেন। হঠাৎ অকস্মাৎ কোনো কারণ ছাড়া তার ঘোড়া এমন লাফিয়ে উঠল যে রবার্ট পিল ঘোড়া থেকে পড়ে গেলেন এবং অপঘাতে তার প্রাণ নিঃশেষিত হয়ে গেল। এবং আরো আশ্চর্যের কথা শুনবেন, সেই একই দিনে মহারানী ভিক্টোরিয়া তিনি তার কাকাকে দেখতে গমন করছিলেন, কিন্তু পথিমধ্যে এক আততায়ী লোহার রড দিয়ে রানী ভিক্টোরিয়াকে
হত্যা করতে প্রয়াসী হন। অল্পের জন্য ভিক্টোরিয়া বেঁচে যান। সুতরাং ইংল্যান্ডে পদার্পণ করার পর থেকেই ইংল্যান্ডের শাসক স্তরে দুর্ভোগের ছায়া কিন্তু নেমে আসতে শুরু করে। যাই হোক, 3 জুলাই অর্থাৎ তার পরের দিন 3 জুলাই 1850 মহারানী ভিক্টোরিয়া আবারও সাড়ম্বরে সেই কোহিনূর গ্রহণ করলেন। অর্থাৎ লুট চালিয়ে যে সম্পদ তারা গ্রহণ করছে বিভিন্ন উপনিবেশ থেকে, সেই লুটের সামগ্রী নির্লজ্জের মতো সমারোহ সহকারে ব্রিটেনের রানী গ্রহণ করলেন। মহারানী ভিক্টোরিয়া ডেভিড ব্রুয়েস্টার তার স্টোন কাটার ছিলেন এবং তিনি সেই সময় ইংল্যান্ডে খুবই সমাদৃত ছিলেন। তো সেই ডেভিড ব্রুয়েস্টারকে দায়িত্ব দিলেন যে আবারও কোহিনূরকে একটু পালিশ করে সুন্দরভাবে মসৃণ করে তোলার। ব্রুয়েস্টার সেটা করতে গিয়ে সেই শাহজাহানের দরবারে স্টোন কাটারের মতো আবার একটা প্লান্টার। 280 ক্যারেটের যে কোহিনূর অবশিষ্ট ছিল সেই সময়, সেটিকে তিনি কাটছাট করে 108.6 ক্যারেটে দাঁড় করিয়ে দিলেন। সুতরাং কোথায় 793 ক্যারেট যা গোলকোন্ডায় পাওয়া গেছিল, সেইখান থেকে নামতে নামতে কোহিনূর এখন দাঁড়ালো মাত্র 108.6। এরপর ঘটনা পরম্পরায় আমরা দেখতে পাই যে মহারানী ভিক্টোরিয়া হয়তো প্রত্যক্ষভাবে অপঘাতে নিহত হননি, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য তা কিন্তু অস্তগামী হয়ে গেল 100 বছরের মধ্যে। এবং কালের রথচক্রে 100 বছর তো কিছুই না। ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হতো যে তাদের সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। তার কারণ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু অঞ্চলে সর্বত্র, এবং উত্তর আমেরিকার কানাডা, সর্বত্র তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল, পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য। সেই সাম্রাজ্য কমতে কমতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের প্রবল মার খেয়ে অবশেষে 1947-এ দেখা গেল যে সেই ব্রিটেন একটি ক্ষুদ্র দুর্বল দ্বীপরাষ্ট্রে পরিণত হয়। সুতরাং ইংল্যান্ডের এই যে অধোগতি, ইংল্যান্ডের সাম্রাজ্যের এই যে পতন, সেটা কোহিনূরের জন্য কিনা, সেই সংশয়, সেই প্রশ্ন কিন্তু মানুষের অন্তরে জাগ্রত হবে। যাই হোক, 1947-এ আমরা তো সেই ডমিনিয়ন পেলাম, যাকে এখনো স্বাধীনতা দিবস বলে চালিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান অবশ্যই 47-এ ঘটে। তারপর 1947-এর 15ই আগস্টের পর ভারত সরকারের পক্ষ থেকে ব্রিটেনের কাছে অনুরোধ করা হলো যে কোহিনূর যেহেতু ভারতের একটি জাতীয় সম্পত্তি, সেই কারণে ব্রিটেন যেন কোহিনূর ভারতকে প্রত্যার্পণ করে। কিন্তু কমনওয়েলথের অধীন একটি ডমিনিয়নের প্রস্তাবে ব্রিটেন রাজি হবে এটা ভাবার কোনো কারণই ছিল না। ব্রিটেন পত্রপাঠ সেই প্রস্তাব নাকচ করে দেয়। এরপর বারংবার ব্রিটেনকে অনুরোধ করা হয়, আমি আবারও বলছি অনুরোধ করা, দাবি কিন্তু জানানো হয়। আমাদের দেশের সম্পত্তি যারা লুট করে নিয়ে গেছে তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, হাত জোড় করে দাবি জানাচ্ছি। এটা কেন? কমনওয়েলথে থাকার ফলেই কি? কমনওয়েলথে থাকলে তো ব্রিটিশ রাজা বা রানীর অধীনতা স্বীকার করতে হয়। ভারত আজও কমনওয়েলথের সদস্য। সুতরাং সেই কারণেই কি ভারত আজ পর্যন্ত অনুরোধ জানিয়ে এসেছে, দাবি জানাতে পারে? তাই কি? এই প্রশ্নটাও কিন্তু থেকে যাবে। বারংবার অনুরোধ জানানোর পরে ব্রিটিশরা দুটো যুক্তি দেখিয়েছে। এক, যে ভারতের অনুরোধ যদি রাখতে হয় তাহলে আরো কিছু দাবিদার রাষ্ট্র আছে। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমার এই কোহিনূরের কাহিনীতে আমি যা বললাম তাতে দেখা যাচ্ছে যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই প্রত্যেকটি রাষ্ট্রে কোহিনূর কিন্তু অবস্থান করেছে কিছুটা কিছুটা সময় করে। সুতরাং পাকিস্তান, আফগানিস্তান, ইরানও এই সময় দাবি জানাতে থাকলো, এবং সেটা ব্রিটিশদের চক্রান্তে কিনা আমরা জানি। তারা তো বরাবরই ভারতকে খর্ব করার জন্য নানা রকম প্রতিপক্ষকে দাঁড় করিয়ে দেন। সুতরাং এক্ষেত্রেও সেরকম প্রতিপক্ষকে তারা হয়তো দাঁড় করিয়ে দিয়েছিলেন। তারাও দাবি জানালো যে কোহিনূর তাদের চাই। সুতরাং ব্রিটিশরা বলল যে কোহিনূর আমরা কাকে দেব? একেবারে বেড়াল তপস্বী সে যে ব্রিটিশরা নিরীহভাবে বললো যে কোহিনূর আমরা কাকে দেব? এতজন দাবিদার আছে। দ্বিতীয় যে যুক্তিটা ব্রিটিশরা দেখায় সেটা হচ্ছে যে ডেভিড ক্যামেরন যখন ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে ব্রিটিশ মিউজিয়ামে এত সম্পদ আছে যা উপনিবেশ থেকে আমরা নিয়ে এসেছি, প্রত্যেকটি প্রাক্তন উপনিবেশের অনুরোধ শুনে যদি সেই সম্পদ তাদেরকে আমরা ফিরিয়ে দিই তাহলে ব্রিটিশ মিউজিয়াম ফাঁকা হয়ে যাবে। ডেভিড ক্যামেরন ঠিকই বলেছিল, কারণ ব্রিটিশদের নিজস্ব কোনো সম্পদ বলে কিছু নেই। তারা একটি ভিখিরির জাতি, এবং ভিখিরির জাতি বলেই
তারা সাম্রাজ্য বিস্তার করার সময় সমগ্র পৃথিবী থেকে, সে সাউথ আফ্রিকার কালিনান হীরা থেকে শুরু করে সমস্ত কিছু, মিশরের নানা রকম সম্পদ, যেখানে যেখানে তারা সাম্রাজ্য বিস্তার করেছে সেখানকার সম্পদ লুট করে তারা নিজের দেশে নিয়ে এসছে। সুতরাং সত্যিই তো সমস্ত সম্পদ ফিরিয়ে দিতে হলে ব্রিটিশ মিউজিয়াম তো ফাঁকা হয়ে যাবে, এটা ব্রিটিশরা কিভাবে সহ্য করবে? সুতরাং ডেভিড ক্যামেরনের উক্তিটা একদিক থেকে সত্য। আমাদের ভারতবাসী আমাদের নিজস্ব সম্পদ এই কোহিনূর আজ পর্যন্ত আমরা দাবি করতে পারি। 1998-এ কুলদীপ নায়ার যখন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি 50 জন সাংসদের সই সংগ্রহ করে ব্রিটিশদের আবার একটা পিটিশন পাঠান। সেই পিটিশন অবশ্যই অনুরোধের ভঙ্গিতেই লেখা হয়েছিল। তো সেই পিটিশনে বলা হলো যে কোহিনূর আপনারা ফেরত দিন। ব্রিটিশরা রাজি হলো না। এরপর নানা রকম এনজিও সংগঠন একই চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা কাকস্য পরিবেদনা, ব্রিটিশরা রাজি হয়নি। এবং এক্ষেত্রে আপনাদের বলতে চাই যে ইউনেস্কোর যে ধারাগুলো আছে সমগ্র পৃথিবীর ক্ষেত্রে যা প্রযোজ্য হয়, সেই ইউনেস্কোর 1 নম্বর এবং 7 নম্বর ধারা। 7 নম্বর ধারাতে আছে যে 1970-এর পর থেকে কোনো সম্পদ যদি একটি দেশ আরেকটি দেশের থেকে লুট করে, তাহলে যে দেশের থেকে লুট করা হয়েছে সেই দেশ কিন্তু সেই সম্পদকে আবার ক্লেম করতে পারে। সুতরাং বুঝতেই পাচ্ছেন সময়সীমাটা 1970। কোহিনূর প্রত্যর্পণ করার ক্ষেত্রে কিন্তু এই আইন একেবারেই যথেষ্ট নয়। আবার ইউনেস্কোর 1 নম্বর ধারা অনুসারে ভারত কিন্তু অবশ্যই দাবি জানাতে পারে, কারণ 1 নম্বর ধারায় বলা আছে যে কোনো একটি সম্পদ একেবারে অরিজিনালি যে দেশ থেকে উদ্ভূত হয়েছে, যে দেশ থেকে আবিষ্কৃত হয়েছে, সেই দেশ যদি সেই সম্পদটি নিজের বলে দাবি করে তাহলে তার দাবি কিন্তু মান্যতা পাবে। সুতরাং 1 নম্বর ধারা অনুসারে অতি অবশ্যই ভারত কিন্তু কোহিনূরকে দাবি করতে পারত ব্রিটেনের কাছে, কিন্তু সেই কমনওয়েলথের অধীন থাকার জন্যই হয়তো আজ পর্যন্ত ভারত সরকার নিজেদের দৃঢ় দাবি ব্রিটেনের কাছে রাখতে পারে। এবং কি আশ্চর্য, 2017-তে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে ভারত সরকার ব্রিটেনের কাছে কোহিনূর দাবি করতে পারে না। সুপ্রিম কোর্টও লন্ডনের প্রিভি কাউন্সিল দ্বারা আজও পরিচালিত কিনা, এই প্রশ্নটা কিন্তু দেশের মানুষের মধ্যে উঠে। আমরা দেশের সাধারণ মানুষ, আমরা এটা মনে করি যে কোহিনূর ভারতের জাতীয় সম্পদ, কোহিনূর ভারতের কাছে ফিরে আসাটা প্রয়োজন। সুতরাং এই ভ্লগের মধ্য দিয়ে আপনাদের কাছে, জাগ্রত জনতার কাছে আমি এই বার্তাই দিতে চাইছি যে প্রত্যেকে দাবি তুলুন এবং কোহিনূর যাতে ব্রিটেন থেকে ভারতে ফিরে আসে সেই দাবিতে সমগ্র ভারত উত্তাল হয়ে ওঠে। এবং এখন তো শুনছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রি ট্রেড করতে ব্রিটেনে গেছেন। এই ফ্রি ট্রেড অতীতেও করা হয়েছিল, তারপর 200 বছর ধরে আমরা পরাধীন ছিলাম, আজও ফ্রি ট্রেড করা হচ্ছে, অথচ আজও সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। আজও কোহিনূর ব্রিটেনে আছে, ভারত থেকে তারা যে সম্পদ লুট করেছিল তারা ভারতকে তা ফিরিয়ে দেয়নি। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর ফ্রি ট্রেড ডিল করা ব্রিটেনের সঙ্গে আমি অত্যন্ত সমালোচনার দৃষ্টিতে দেখছি। আমি একজন ব্লগার, আমি কোনো দলের ধামাধরা নই, সুতরাং যা সত্যি মনে হবে আমি সেটা অতি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। তাই কোনো দলের নিরিখেই আমাকে আপনারা খাপ খাওয়াতে পারবেন না। সুতরাং বর্তমানে ইংল্যান্ডের যিনি রাজা 3য় চার্লস, তিনি কিন্তু কোহিনূরটি পড়েননি। শোনা যায় যে নারীরা কোহিনূর পড়লে নাকি নারীরা অপঘাতে মারা যাবে না, কিন্তু ব্রিটেন তাদের সর্বনাশকে এড়াতে পারেনি। 3য় চার্লসের এই যে ক্যান্সার ধরা পড়েছে সেটা কিন্তু তার করোনেশনের পরে, অর্থাৎ তিনি রাজদণ্ড গ্রহণ করার পরে এবং কোহিনূরকে হস্তগত করার পরে, একেবারে আনুষ্ঠানিকভাবে। সুতরাং 3য় চার্লসের এই ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াটাও কোহিনূরের ফলে কিনা, সেই প্রশ্ন আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে কোহিনূরের এই বিস্তৃত ইতিহাস আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে জানাবেন। দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পরিশেষে আবারও বলছি যে আমরা সমাজবদ্ধ জীব, আমাদের জাতীয় সম্পদ কোহিনূর। সুতরাং সেই কোহিনূর যাতে ব্রিটেন থেকে ভারতে ফিরে আসে, ব্রিটেন যাতে ভারতকে কোহিনূর ফিরিয়ে দিতে বাধ্য হয়, তার জন্য আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। আপনারা প্রত্যেকে সোচ্চার হন, আর কিছু পারুন না পারুন, আমার
এই ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। তাতেও হয়তো কিঞ্চিত পরিমাণে হলেও জনসচেতনতার প্রসার ঘটবে। আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার একটা নতুন চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত থাকব আমি দীপায়ন। জয় হিন্দ।